হাসপাতালে রেজিস্টার এনে দেখি ঈশানীকে এবার প্রমাণ করে দিল যে বাণী হলো রায়বাড়ির আসল উত্তরাধিকারী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণীর জ্ঞান ফিরে আসলে অনিরুদ্র তখন বলতে লাগলো, বাণী তুমি ঠিক আছো তো? বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি কি ঘুমোননি? আপনি আমার জন্য জেগে বসে আছেন? অনিরুদ্র তখন বলতে লাগলো, না না, কেন আমি জেগে বসে থাকবো? তোমার জ্ঞান ফিরেছে তাতে আমি অনেক খুশি। তখন ডাক্তারবাবু সেখানে এসে আর বলতে লাগলো, বাহ, আপনি তো দেখি খুবই ভাগ্যবান মহিলা। তখনই বাণী বলতে লাগলো, কেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু তখন বলতে লাগলো, আমার তো মনে হয় যে ছুরির আঘাতটা আপনার গায়ে লাগেনি, লেগেছে আপনার হাজব্যান্ডের গায়ে। আপনার হাজব্যান্ড আপনার জ্ঞান ফিরে আসা পর্যন্তই আপনার কাছেই বসেছিল। এমন ভাগ্যবতী মেয়ে না খুব কম দেখা যায়। তখন ডাক্তার বাণীকে ভালো করে দেখে বলতে লাগলো, আপনাকে কালকের দিনের মধ্যে আমরা রিলিজ করে দেব, আপনি আর কোনো চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবেন। তখন অনিরুদ্র বলতে লাগলো, আর কোনো সমস্যা হবে না তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু তখন বলতে লাগলো, না, উনি সম্পূর্ণ সুস্থ। এদিকে বাণী অনিরুদ্রর দিকে তাকিয়ে কান্না করে দিয়ে আর বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি সত্যি সত্যি এখানে বসেছিলেন? আর তখনই তানিয়া কে নিয়ে অন্তরা চলে আসে। তানিয়া তার মাকে বলতে লাগলো, মা তুমি কেমন আছো? তুমি ভালো আছো? আমি জানি তুমি সুস্থ হয়ে যাবে। আমি তো সেই জন্য গনু ঠাকুরকে পুজো দিয়েছি, গনু ঠাকুরকে বলেছি তোমাকে ভালো করে দেওয়ার জন্য। বানি তখন বলতে লাগলো, আমি ভালো আছি মামা, তুমি দুষ্টুমি করেছো? তখন তানিয়া বলতে লাগলো, না মাম্মাম, আমি একদম দুষ্টুমি করিনি। তারপরে অনিরুদ্র বলতে লাগলো, এবার তাহলে তুমি বাড়ি চলে যাও, আমরা তোমার মাকে কালকে বাড়ি নিয়ে যাব। কিন্তু তানিয়া তখন বলতে লাগলো, না, আমি মামামকে ছাড়া কোথাও যাব না, আমি মামামের কাছে থাকবো, আমি না মামামকে মিস করবো। অন্তরা তখন বলতে লাগলো, তানিয়া আমি না আজকে তোমাদের বাড়িতে থাকবো, তোমার সাথে ডাক্তার ডাক্তার খেলবো, তুমি আমার সাথে চলো, বাবা কালকে মামামকে নিয়ে বাড়ি ফিরবে, বুঝতে পারছো? তখনই একথা শুনে খুব খুশি হয়ে যায় তানিয়া। তানিয়া তখন বলতে লাগলো, হ্যাঁ তাহলে আমি বাড়ি চলে যাব, কালকে তুমি বাড়ি যাবে তো মা, আমি কিন্তু তোমার জন্য বসে থাকবো। তখন বাণী বলতে লাগলো, হ্যাঁ তুমি একদম দুষ্টুমি করো না, আমি কালকে বাড়ি ফিরে যাব। এরপর অন্তরা যখন তানিয়াকে নিয়ে চলে যায় তখনই বাণী বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি সত্যি সত্যি আমাকে কে ছুরি মারার চেষ্টা করেছিল? কে আমার পেছনে এত বড় শত্রুতাটা করেছিল? তখনই অনিরুদ্র বলতে লাগলো, মৌলি। মৌলি তোমাকে মারার জন্য ও লোক পাঠিয়েছে। বাণী তখন বলতে লাগলো, কি বলছেন মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্র বলতে লাগলো, সত্যি সত্যিই বলছি, মৌলি এই কাজ করেছে। তখন বাণী বলতে লাগলো, মৌলি ম্যাডামের সাথে আমার কিসের এত শত্রুতা যে মৌলি ম্যাডাম শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলতে চাইছে? তখনই অনিরুদ্র সেই মনে পড়ে যায় নকুলের কথাটা, নকুল যে বলেছিল। তখন বলতে লাগলো, সত্যি বাণী তুমি আমার একটা প্রশ্নের উত্তর খুঁজে দিলে, আমাকে সত্যিটা এবার খুঁজে বের করতে হবে। মৌলিক তো এই হাসপাতালে জন্ম হয়েছিল, তাহলে একবার যদি রেজিস্টারটা খুঁজে দেখি। তখনই হাসপাতালের সিকিউরিটিকে বলতে লাগলো, পুরনো যে রেকর্ডগুলি সেগুলি কোথায় থাকে? তখন ওই লোকটা বলতে লাগলো, স্টোর রুমে আছে। তখন অনিরুদ্র ওর হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতে লাগলো, একবার যদি ওকে ওই রেকর্ডগুলো দেখায়। তখন ওই লোকটা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে অনিরুদ্রকে সেই রেকর্ডগুলি দেখাতে থাকে। অনিরুদ্র সমস্ত সেই স্টোর রুমটা খুঁজে খুঁজে পেয়ে যায় সেই ফাইলটা। আর সেই ফাইলে স্পষ্ট লেখা আছে, ওই দিন হাসপাতালে কোনো মৃত সন্তান জন্ম হয়নি। তখন অনিরুদ্র বলতে লাগলো, তাহলে কি নকুল কাকার কথাগুলি সত্যি? তাহলে মৌলি তাহলে নকুল কাকারই মেয়ে? বাণী তাহলে ঈশানী আর নাকি মেসোমশাইয়ের মেয়ে? না না না, এর পিছনে অনেক বড় সত্য লুকিয়েছে, আর সমস্ত সত্যিটা আমাকেই খুঁজে বের করতে হবে। শুধু আমাকে বিয়ে করতে পারেনি বলে মৌলি বাণীর পিছনে এত বড় শত্রুতাটা করবে, সেটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমার তো মনে হচ্ছে এর পিছনে নিশ্চয় অনেক বড় রহস্য লুকিয়ে আছে, আর যেটা মৌলি জানে। অন্যদিকে দেখা যায় বিদ্যুৎ ছাড়া পেলে বিদ্যুতের সাথে যারা ছিল তারা বিদ্যুতের জন্য খুব কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে জেল পুলিশ বলতে লাগলো, তোমরাও ওর মতো ভালো হয়ে যাও, ভালো আচরণ করো, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে খুব তাড়াতাড়ি। আর তখন সেখানে বিদ্যুৎকে নেওয়ার জন্য কুয়াশা চলে আসে। কিন্তু ও বিদ্যুৎ বলতে লাগলো, আমি না সাধারণর পথে যেতে চাই, আমি আর সাংসারিক জীবনে যেতে চাই না। তখন এই কথা শুনে কুয়াশা বলতে লাগলো, সাধনা আবার কি? তোমার জীবনে কি আবার কোনো নতুন মেয়ে এসেছে? আমি না ওই মেয়েটাকে কিন্তু শেষ করে ফেলবো। ভালোই ভালো বলছে আমার সাথে বাড়ি চলো। তখনই কিছু সাধু সন্ন্যাসী সেখানে চলে আসে। তখন বিদ্যুৎ বলতে লাগলো, এই তো আমার লোকেরা চলে এসেছে, আমাকে এবার ওদের সাথে যেতে হবে। তখন ওই লোকগুলি বলতে লাগলো, আপনি আসুন, আপনাকে নিয়ে যেতে আমরা এসেছি। এই বলে যখন নিয়ে যেতে চায় তখন কুয়াশা ওদেরকে বলতে লাগলো, খবরদার, আপনারা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার স্বামী আমার সাথে যাবে। কিন্তু ওই লোকগুলো বলতে লাগলো, উনি হলেন আমাদের দলের লোক, ওনাকে আমাদের সাথে নিয়ে যাব। এই বলে ওরা দুজন টানাটানি লাগে।
কিন্তু বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি তোমার সাথে যেতে পারবো না মা। আমাকে আমার ধর্মপথে যেতে হবে।" কুয়াশা তখন বলতে লাগলো, "ঠিক আছে, তুমি তুমি এখন আমার থেকে চলে গিয়েছো তো, তোমাকে আমি যদি আর পাই না, তোমার কি অবস্থা করে দেখো। তুমি আমাকে মা বলেছো, আমার থেকে দূরে চলে যেতে চাইছো? তোমাকে আমি ছাড়বো না।" তখনই বিদ্যুৎ বলতে লাগলো, "চলো, চলো আমাকে নিয়ে এখান থেকে চলো, না হলে ও আমাকে কিছুতে ছেড়ে দেবে না।" তখন বিদ্যুতের দলবলরা বিদ্যুৎকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কুয়াশা বলতে লাগলো, "ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেখানে পাই না কেন ওর না এমন হাল করব, তখন আমার নামটা না ওর মনে থাকবে।" এদিকে বানি একটু সুস্থ হলে তখন নার্স সেখানে আসে। বানি তখন বলতে লাগলো, "আমি বাড়ি কবে যেতে পারবো?" তখন নার্স বলতে লাগলো, "আপনি কালকেই বাড়ি ফিরে যেতে পারবেন। ডাক্তার বলেছে কালকে আপনাকে রিলিজ করে দিবে।" তখন নার্স কথা শুনে বানি তখন খুব খুশি হয়ে যায়। আর সেই মুহূর্তে তখন ঈশানী চলে আসে হাসপাতালে। ঈশানী এসে বানিকে বলতে লাগলো, "বানি কেমন আছো?" তখনই বানি বলতে লাগলো, "মামুনি তুমি, তুমি এখানে?" তখন ঈশানী বলতে লাগলো, "না এসে আর পারলাম না। আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি। কারণ তুমি কি চাও সেটা আমি জানতে এসেছি।" বানি তখনই বলতে লাগলো, "আপনি কি বলছেন মনি? আমি কি চাই আমি তো বুঝতে পারছি না।" ঈশানী তখন বলতে লাগলো, "একদম ন্যাকামো করবে না। একদম ন্যাকামো করবে না। আমার মেয়েটাকে অনুরুদ্র পুলিশের হাতে দিয়ে এখন তোমাকে নিয়ে আমাদের পুরো সম্পত্তিটা দখল করার প্ল্যান করছে তো? আমি ছাড়বো না তোমাকে। তোমার মুখোশ না আমি সবার সামনে খুলে দেব। তোমার এই ভালো মানসিকতার মুখোশ না আমি ই কে সবার সামনে খুলে দেব। আমার একটা মাত্র মেয়ে আর আমার সেই মেয়েটাকে জেলে দিয়েছে।" বানি তখন বলতে লাগলো, "মামুনি তুমি এসব কি বলছো?" তখনই সেখানে চলে আসে অনিরুদ্র। আর অনিরুদ্র এসে সমস্ত কথাগুলি শুনতে থাকে। তখন বানি বলতে লাগলো, "ও মৌলি ম্যাডাম জেলে? আমি না সেটা জানি না।" তখনই বলতে লাগলো, "তুমি সব জানো, সব জেনে ইচ্ছে করে সেটা করেছো।" তখন অনিরুদ্রকে দেখে বানি বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি মামনি কি বলছে? মামনি বলছে মৌলি ম্যাডাম নাকি পুলিশ হেফাজতে?" তখনই অনিরুদ্র বলতে লাগলো, "হ্যাঁ, মৌলির এবার শাস্তি পাওয়া দরকার। মৌলি এতদিন যে মিথ্যেটা নিয়ে চক্রান্ত করেছে সেটা এবার সবার সামনে আসা দরকার।" ঈশানী তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো অনিরুদ্র?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "মামনি এবার সত্যিটা না সামনে এসে গেছে। আর সত্যিটা এবার সবাইকে মানতে হবে।" তখনই ঈশানীকে সে হাসপাতালের রেকর্ডটা দেখিয়ে বলতে লাগলো, "দেখুন, মৌলি ম্যাডামের যেদিন জন্ম হয়েছিল সেই দিন কোনো মৃত বাচ্চার জন্ম হয়নি। বানি হলো রায়বাড়ির আসল উত্তরাধিকারী।" ঈশানী তখন বলতে লাগলো, "আমি বিশ্বাস করি না।" তখনই অনিরুদ্র বলতে লাগলো, "হ্যাঁ, বানিকে মামনি কুড়িয়ে পেয়েছে আর মামনিকে আমি সেটা জিজ্ঞাসা করেছি। মা নকুল কাকা সব কিছু জানে। নকুল কাকা আমাকে বলেছে বানিকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল আর সেখান থেকে কুড়িয়ে নিয়ে গেছে।" বানি তখন বলতে লাগলো, "কি বলছেন মিস্টার চ্যাটার্জি?" তখনই অনুরুদ্র বলতে লাগলো, "এটাই সত্যি, তোমরা রেকর্ডটা দেখো। বানি হলো মাসিমণির মেয়ে।" তখন বানি বলতে লাগলো, "মামনি তাহলে তুমি কি আমার মা?" ঈশানী তখন বলতে লাগলো, "আমি বিশ্বাস করতে পারছি না।" অনুরুদ্র তখন সেই রেকর্ডটা দেখালে ঈশানী তখন বিশ্বাস করে।